I am a butterfly nerd. Are you? Deep inside, you are a kind of a nerd. A butterfly nerd. আজকে আমরা ছড়ার উপরে উঠবো। ওই ছড়ার নাম হচ্ছে গঙ্গামারা ছড়া। ওকে, আমি আছি, আমাদের সাথে শহীদুল ভাই আছে। তো আমরা এখন রওনা দিচ্ছি সকাল 10:10। হোপফুলি ফ্রুটফুল কিছু পাবো। Hello viewers, welcome to the Butterfly Nerd channel. মাধবকুণ্ড ইকো পার্কে দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যাব পাথারিয়া হিলসের উপরে গঙ্গামারা ছড়ায় স্রোতের অনুকূলে হেঁটে ঠিক জলপ্রপাতের উপরে যেখান থেকে পানি পড়ছে সেই জায়গা দেখে আসব। তারপর স্রোতের ওজনে হেঁটে চলে যাব বহুদূর, আর সাথে থাকবে দ্য বাটারফ্লাইজ অফ মাধবকুণ্ড। গত রাতে প্রচুর বৃষ্টিপাত হয়, আজকে প্রজাপতির পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। যেহেতু আজকে আকাশ পরিষ্কার এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল হবে এটাই আশা করছি। অ্যান্ড এ সানি ডে ইজ অলওয়েজ গুড ফর বাটারফ্লাইজ। সানি ডে বলতেই হাজির হলো সানবিম প্রজাতির একটি বাটারফ্লাই। ডানার আপার ভিউতে সূর্যরশ্মির মতো অরেঞ্জ ব্যান্ড থাকায় হয়তো এই নামকরণ। কিউরিটিস গণের এই প্রজাপতিটি সম্ভবত কিউরিটিস বুলিস বা ব্রাইট সানবিম। আপার ফ্লোরিংয়ে অরেঞ্জ ব্যান্ডের লেস প্রমিনেন্ট ডিসকোসেলুলার বার দেখে মনে হচ্ছে এটি ব্রাইট সানবিম। প্রায় একই রকম দেখতে কিউরিটিস অ্যাকিউট অর অ্যাকিউট সানবিমের ডিসকোসেলুলার বার বেশ প্রমিনেন্ট হয়। কিন্তু এই দুটি স্পেসিসের কিছু স্পেসিমেন রিজিওনাল এবং সিজনাল ভেরিয়েশনের কারণে এতই সিমিলার হয় যে তাদের আলাদা করতে হয় জেনেটিলে চেক করে। প্রজাপতিরা মানুষের ঘর্মাক্ত দেহে বসতে পছন্দ করে। মূলত ঘামে থাকা সোডিয়াম ক্লোরাইড ওরা প্রোবোসিসের মাধ্যমে শুষে নেয়। পর্যটন রেস্টুরেন্টের ঠিক সামনেই এই সিঁড়ি, স্টিলের রেলিংয়ে ঘেরা এই সিঁড়ি দিয়েই আমরা পাহাড়ের উপরে উঠব। আমাদের গাইড করবেন শহীদ ভাই। শহীদুল ভাই, প্রজাপতি দেখলে আমাকে বলবেন। হ্যাঁ, আপনাকে আমি বই দিব, বুঝছেন? ঠিক আছে, আপনাকে আমি প্রজাপতি চেনাবো। বই দিতাম সবগুলোর নাম। হ্যাঁ ইয়ে করে নেই, বই যে একটা বেলা কথা বলছি, এই যে ওই যে একটা কথা বলতেছে। হ্যাঁ, চলে গেছে। এটা পাউডার ব্যারনের ফিমেল। পাওয়ারের পাউডার ব্যারন। পাওয়ারের টিলের ওপর ট্রেকিং করতে করতে ডান দিকে আপনারা পরিঝর্ণার এরকম একটি ভিউ পাবেন। গত রাতে বৃষ্টি হয়, বেড়েছে পানির প্রবাহ। মদ না অন্য কিছু হ্যাঁ, দেখছেন ওটা একটা মত সুন্দর। অর্ডার লেপিডপ্টেরের মধ্যে দুটি সাব অর্ডার রয়েছে, একটি রাপালোসেরা অর বাটারফ্লাই আর একটি হ্যাডারোসেরা অর মথ। যদি এই দুইটি সাব অর্ডারের মধ্যে ইথোলজিক্যাল কম্প্যারিজন আসে, দ্য মোস্ট নোটেবল ওয়ান হলো বাটারফ্লাইয়ের দিনের বেলা ওড়ে আর
মথ রাতের বেলা। কিন্তু আজ এখন পর্যন্ত দিনের বেলা প্রজাপতির থেকে মথ কেন বেশি চোখে পড়ছে? এর উত্তর খুবই সহজ। দিনের বেলা মথ দেখা গেলেও তারা অ্যাক্টিভ থাকে না, রেস্টিং ফেজে থাকে। যদিও এর ব্যতিক্রম আছে, যেমন ফলস টাইগার মথ। কিন্তু বাটারফ্লাইরা দিনের বেলা অ্যাক্টিভ থাকে। দে আর অলওয়েজ সার্চিং ফর দ্য নেক্টার্স অর মিনারেলস। হ্যাঁ দেখলাম। এখানে অনেক বাসক গাছ রয়েছে এবং আমি অবাক হয়েছি দেখে যে এখানে হেজ প্ল্যান্ট হিসেবে বাসক গাছ ব্যবহার করা হয়। আমরা কিছুক্ষণ পর টিলের একদম চূড়ায় এসে পৌঁছলাম। এখান থেকে মাধবকুণ্ড জলপ্রপাতের পানির আওয়াজ শোনা যায়। এখানে আমরা কিছু সময় বিশ্রাম নিব এবং টিলার চূড়া থেকে চারপাশের দৃশ্য উপভোগ করব। এখান থেকে মাধবকুণ্ড ঝর্ণা দেখা যায় না? আচ্ছা, ওকে। ওই যে প্রজাপতি দেখতেছেন কতগুলো। হ্যাঁ, ফড়িং আছে অনেকগুলো। মাধবকুণ্ড ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। সামনে এখন চলেন। এই জায়গাটা অনেক ঠান্ডা, তাই না? ন্যাচারাল এসি, আপনার ন্যাচারাল এসি। সামনে আমরা ডানে মোড় নিব। সেই পথটি সোজা চলে গেছে টিলার নিচে গঙ্গামারা ছড়ায়। বাংলাদেশের সদ্য আবিষ্কৃত প্রজাপতি ওয়াটাম লিফের হোস্ট প্ল্যান্ট এই গাছ। ফুলটি দেখতে খুবই সুন্দর। এর নাম ব্রডলিফ ফলস ইরান্থেমাম।
আমরা মাধবকুণ্ড ঝর্ণার দিকে যাচ্ছি, ঝর্ণার উপরের সাইডে। এখান থেকে ঝর্ণার শব্দ বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে। ঝর্ণা খুব কাছেই মনে হইতেছে। মানে যাইতে হবে ঘুরে, তাই তো? এই তো গন্ধার নিচ ভাই, এই গন্ধার নিচ। ও, এটাই ঝর্ণার নিচ। জি, হ্যাঁ, এই যে আম গাছ। এটা হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণার ঠিক উপরে। এটি আসলে ঝর্ণার উপরে হলেও আমরা যাব ঝর্ণা মুখে, অর্থাৎ যেখান থেকে ছড়ার পানি প্রবাহ জলপ্রপাত হয়ে নিচে নামছে সেই জায়গা আমরা দেখে আসব। ওর নাম কি? এটাই তো হচ্ছে গঙ্গামারা ছড়া। গঙ্গামারা ছড়া। অবশেষে আমরা গঙ্গামারার ছড়ায় এসে পৌঁছলাম। প্রচণ্ড ভ্যাপসা গরম, অস্বস্তি লাগছিল খুব। ছড়ায় নামতেই স্নিগ্ধ বাতাসে শরীর জুড়িয়ে গেল। ছড়ার পানিও খুব ঠান্ডা ছিল, ইচ্ছা হচ্ছিল ছড়ায় নেমে গোসল করি। ছড়ার পানিতে হাত মুখ ভিজিয়ে আমরা স্রোতের অনুকূলে হাঁটা শুরু করলাম। এই ছড়ায় সারা বছরই পানি থাকে, তাই মাধবকুণ্ড জলপ্রপাতও থাকে সজীব। পাহাড়ের কোল বেয়ে এই ছড়া এঁকে বেঁকে শেষ হয়েছে একদম মাধবকুণ্ড জলপ্রপাতে। গতরাতে বৃষ্টির কারণে পানির স্রোত অনেক বেশি, খুব আস্তে আস্তে এগোতে হচ্ছে, কারণ পা পিছলে পড়লে ক্যামেরা পানিতে ভিজবে, সুতরাং আমরা খুব সাবধান। নিরাপদ দূরত্ব থেকে আমরা জলপ্রপাতের মুখ দেখলাম। অনেকে একেবারে শেষ প্রান্তে চলে যান, যা মোটেও উচিত নয়, কারণ পা পিছলে পড়লে একেবারে 150 ফুট নিচে পাথরের উপর পড়তে হবে। মৃত্যু অবধারিত। এখান থেকে পরে অবশ্য মৃত্যু রেকর্ডও আছে, সুতরাং খুবই সাবধান। জলপ্রপাত মুখ দেখার পর আমরা স্রোতের বিপরীতে হাঁটা শুরু করলাম। পথে এই পাম গাছটি চোখে পড়ল। পাহাড় বা টিলা আছে এরকম উঁচু ভূমিতে এই পাম জন্মায়। খুব একটা রোদের তাপ সহ্য করতে পারে না, তাই আকারে ছোট এবং বড় বৃক্ষের ছায়ায় জন্মায়। এর স্ট্রবেলাস কিন্তু দেখতে ফিস্টেলের মতোই, সার্থক নামকরণ ডর্ফ ফিস্টেল পাম। আর যেখানেই পাম জাতীয় উদ্ভিদ সেখানেই কমন পাম ফ্লাই, কারণ এর হোস্ট প্ল্যান্ট সকল পাম জাতীয় উদ্ভিদ। প্রচণ্ড ভ্যাপসা গরমে শরীর থেকে অনবরত ঘাম ঝরছে।
গরমে আসলে পানি এবং স্যালাইন সঙ্গে আনা উচিত। আর যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকে যে কোনো সময়, ছাতা বা রেইনকোট থাকা ম্যান্ডেটরি, যদি সাথে থাকে ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক্স গিয়ার। কারণ বৃষ্টি নামলে কোনো ধরনের শেল্টার এখানে পাওয়া যাবে না। আরেকটি ব্যাপার, এখানে কিন্তু বৃষ্টির ফলে ফ্ল্যাশ ফ্লাড হয়, হঠাৎ করেই ছড়ার পানি বেড়ে যেতে পারে। সুতরাং এসব বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই একজন গাইড সঙ্গে নেবেন। আর একা একা আসা কখনোই উচিত হবে না, কারণ গাইড আপনাকে শর্টকাট ওয়েতে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারবে, যেটা আপনি নিজে পারবেন না। ছড়ায় পানি বেশি থাকায় আমরা উপরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত যাওয়া, কিন্তু ছড়ার পানি খুব বেশি থাকলে সেটা সম্ভব নাও হতে পারে। এই ছড়া দিয়ে সামনে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর হবে। কিছু কিছু জায়গায় পানি কোমর পর্যন্ত হতে পারে, তাই অল্টারনেটিভ ওয়ে এই মেঠো পথ। যেহেতু সামনে আর মাটির রাস্তা নেই এবং ছড়া দিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা আর বেশি দূর যাব না। একটু পরেই 3 ছড়ার মোহনায় আমরা বিশ্রাম নিব এবং লাঞ্চ করব। তারপর আমরা ফিরে যাব একটু ভিন্ন পথে। তাহলে আপনারা এটাকে কি বলেন? বন কুকুরা। বন কুকড়া বলেন। ঠিক আছে, এই গাছ হচ্ছে পার্পল সেফায়ারের পোস্ট প্ল্যান্ট। বেশি গাঙ্গের সাইডে হয় এগুলো, তাই না? পাহাড়ের উপরে হইতো না, গাঙ্গের সাইডে বেশি। আচ্ছা, এই পাশে একটা ডিম আছে পার্পল সেফায়ারের, হয়তো বা এখানে বোঝা যাবে না। এই যে এটা হচ্ছে পার্পল সেফায়ারের এগ।
ইটস টাইম ফর লাঞ্চ ব্রেক। ঢাকা রাজধানী হোটেল থেকে সকালে নাস্তার পর একই মেনু পার্সেল নিয়েছিলাম লাঞ্চের জন্য, পরোটা, সবজি এবং ডিম। খাবার পর পলিথিন, খাবার প্যাকেট এবং পানির বোতল বনের ভেতরে না ফেলে আপনার সাথেই নিন এবং উপযুক্ত স্থানে ফেলুন। এবার আমরা ফেরার পথ ধরবো একটু ভিন্ন পথে। সামনের পাহাড় বেয়ে চড়ে উঠবো, তারপর আবার নামবো। এভাবে আরও কয়েকটি পাহাড় অতিক্রম করে চলে যাব পরিত্যক্ত একটি তেলের খনিতে। ব্রিটিশ আমলে সেখানে তেল উত্তোলন করা হতো। শহীদ ভাই বারবার বলছিলেন এই পথে যাবার কথা। চলুন দেখা যাক। সত্যি বলতে যতটা সহজ ভেবেছিলাম এই পাহাড়ের চূড়ায় ওঠা, ততটা সহজ হবে না, একটু কষ্ট হবে। তাই আমরা কিছুক্ষণ পর পর একটু বিশ্রাম নিয়ে এগোচ্ছি। অনেক দূরে, ওদিকে অনেক দূরে। এইদিকে বাংলাদেশের শেষ সীমানা না? ওই ওইটিলা। শেষ সীমানা। আচ্ছা, ওইটা পরে ভারত, ওইটা পরে এরকম আর একটা ঠেলে নামবেন। ওইটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখন আমরা আছি একদম পাহাড়ের চূড়ায়। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপর আগাবো। শহীদ ভাই আমাদের জন্য ট্রেকিং পোল বানিয়ে দিয়েছে বাঁশ দিয়ে। নামার সময় এটা খুব কাজে দিবে। গভীর ঢাল। গতরাতে বৃষ্টির জন্য এই জায়গাটি বেশ পিচ্ছিল হয়ে আছে। বিশেষ করে বাঁশের পাতার উপর পা পড়লেই পা পিছলে যাচ্ছে, তার মধ্যে খাড়া ঢাল। শহীদ ভাই আমাদের জন্য বেশ কষ্ট করেছেন। তিনি মাটি কুপিয়ে সিঁড়ির মতো করে দিয়েছেন আমাদের নামার জন্য। বেশ অনেকটা সময় বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাঁটার পর একটি খোলা জায়গায় এসে পৌঁছলাম। সমস্যা হলো পায়ে 6-7টা জোঁক লেগে আছে, সেগুলো ছাড়ানোর সুযোগ পাচ্ছিলাম না, কারণ হাঁটা থামালেই আরও জোঁক ধরছে। জোঁকের স্বর্গরাজ্য বলা চলে। জোকে কামড়াইলে কোনো সমস্যা নাই, ভালো। এই যে দেখ আমার পা রক্তাক্ত হয়ে গেছে। একটা টাইগার লিচও ছিল, টাইগার লিচটা কোথায়? টাইগার লিচটা দেখি। এই যে খাইতে বলিস। এটা টাইগার লিচ না? এই যে।
সাইদুল ভাই রেস্ট। হাঁটতে হাঁটতে সত্যি আমরা এখন ক্লান্ত। এখন বাজে বিকাল 5টা, সকাল 10টা থেকে আমরা হেঁটেই চলেছি। ও, তার মানে এই পিস ব্রিটিশদের করা। এখনো তো দেখে শক্ত মনে হইতেছে। হ্যাঁ, ভাবতেই পারি নাই যে এখানে পিস ঝালা রাস্তা থাকবে এই জঙ্গলের তো গভীরে। সুন্দর এই জায়গাটা। এখানে এটা কিন্তু মেইন না, মেইন ব্রিটিশ আমাদের তেলের খনি ছিল এই জায়গাটা। এই যে এদিকে কনক্রিটের স্ট্রাকচার আছে অ্যান্ড পিচ ঢালা রাস্তা আছে। মানে পাহাড় কাটতে যাচ্ছে করতে পারবো না, বাড়ি যদি কাটো পাহাড় কাটতে পারবে। অ্যাট্রিবিউট টু দ্য ব্রিটিশ এম্পায়ার, যাদের সূর্য অস্তমিত হয়েছিল 1947 সালে। আমরা এখানে বেশ কিছু সময় আড্ডা দিলাম, কিন্তু আমাদের উঠতে হবে কারণ আরও 1 ঘন্টার হাঁটার পথ বাকি। এটা হচ্ছে আরেকটা তেলের খনি। মেইন এটাই, এটা মেইন তেলের খনি। এটা কিন্তু অনেকগুলো বার করা ছিল। তেলের খনিটা দেখেন, তেলের খনিটা দেখে যান। এটা তো আসতে পারবেন কিনা। এই যে এখানে ছিল না? ও, এখান থেকে আমরা তেল নিছি। ওইখান থেকে আপনারাও তেল নিচ্ছেন? তেল নিছি, আমরা নিছি। তেল এমনি বাইসে যাইতো। তেল ভেসে যেত? হ্যাঁ, ওদিকে তেল এটা কিন্তু তেলে করছে। এটা এই গর্তটা তেলে করছে। ও তাই? এই যে এইরকম ইয়ে করে এদিকে গান করে নিছে, একদম তেল ভেসে যেত? তেল বাইসা গেছে। বাহ। আর ওই যে বন্ধ করছে। এবার আমরা একটি দারুণ ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা হাকালুকি হাওরের সূর্যাস্ত দেখব। মূলত আজকে আমরা যে গঙ্গামারা ছড়া দেখে আসলাম সেটার পানি মাধবকুণ্ড জলপ্রপাত এবং মাধবছড়া হয়ে অবশেষে মিলিত হয় হাকালুকি হাওরে। অনেক দূরে যেখানে সূর্যের সোনালি রোদের রিফ্লেকশন পড়ছে সেটাই হাকালুকি হাওর। অদ্ভুত সেই সুন্দর দৃশ্য দেখে আমাদের আজকের বাটারফ্লাই ভ্লগ এখানেই শেষ করলাম। পরবর্তী ভ্লগে দেখা হবে নতুন কোনো ফরেস্টে। নতুন সব প্রজাপতির ছবি দেখতে বাটারফ্লাই নার্ট চ্যানেলের সাথেই থাকুন। সবচেয়ে সেরা হচ্ছে মাইয়া মানুষ পুরুষের জীবনে।